তো সেটুকু নলেজ তোমাদের মধ্যে এখন নাই। তো আমরা যদি এক্সপেরিমেন্ট তোমাদের করায়ও তোমরা কিছু বুঝবা না। বুঝবা না মানে কি, তোমরা মানে ইন্টারেস্টই পাবো না। হঠাৎ করে একটা ইকুয়েশন দিয়ে বললাম যে সলভ করো, তো তোমাদের মানে অ্যাকচুয়ালি সেই জিনিসটা অ্যাচিভ হবে না। যেহেতু এটা থিওরিটিক্যাল কোর্স ছিল, থিওরি কোর্সটাকে আমরা হচ্ছে সেশনালে কনভার্ট করছি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট যে আমরা থিওরি থেকে একদম সরে আসছি। আমাদের কোর্সটা থিওরিটিক্যালি আছে, বাট আমরা প্রত্যেকটা জিনিস একদম হাতে কলমে শিখতেছি। ঠিক আছে, মানে একটা জিনিস চোখের সামনে ভিজিবল হচ্ছে বা ভিজুয়ালাইজ করতে পারতেছো, দেন তুমি জিনিসটা নিয়ে বাসায় পড়তেছো। আগের দিন তোমাদের পড়ানো হয়েছে পাম্প টারবাইন নিয়ে পড়ানো হয়েছে, তাই তো, একটা গ্রুপকে। সো তোমরা কি করছো, বাসায় যে তোমরা পাম্প পাম্প সম্পর্কে থিওরি গুলো একটু খোঁজার চেষ্টা করছো, বা আমরা অ্যাসাইনমেন্ট দিলে সেই জন্য তোমরা খুঁজবা। ঠিক আছে, তাহলে তোমাদের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা যত ক্লিয়ার হচ্ছে, সাথে সাথে তোমরা মানে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন গুলো ইজিলি বুঝতে পারতেছো। ঠিক আছে। সো তোমাদের কোনো ওভারঅল অবজারভেশন আছে নাকি যে স্যার আমাদের মানে অলমোস্ট তো 4 5 5 6 সপ্তাহ তো চলে গেছে, এটা মনে হয় সম্ভবত 5 নাম্বার সপ্তাহ কিনা 6 নাম্বার সপ্তাহ, এটা মনে হয় সম্ভবত তোমাদের স্যার এটা 6th উইক স্যার। তোমাদের 6 উইক, তার মানে অলমোস্ট 6টা সপ্তাহ চলে গেছে। সো তোমাদের পার্সোনাল কোনো অবজারভেশন আছে নাকি যে স্যার আমাদের আহ, এরকম রিকোয়ারমেন্ট, বা আমাদের এই জিনিসটা এইভাবে হলে ভালো হয়, বা এই জিনিসটা এখানে একটু আমাদের একটু থাকে না, তোমাদের পার্সোনাল কিছু চয়েস থাকতে পারে গ্রুপ ওয়াইজ, যদি তোমরা চিন্তা করো। তো তোমাদের কোনো কোশ্চেন আছে নাকি সেটা আগে বলো। তোমাদের সাথে তো আসলে ওইভাবে সবাইকে একসাথে পাওয়া হয় না, আর একটা গ্রুপে গ্রুপে থাকো, তো সো ওইভাবে আস্ক করা হয় না। তো তোমরা কি ফিল করতেছো যে স্যার আমাদের এই ক্লাসটার আহ মানে কোনো কিছু, যে না স্যার আমাদের ক্লাসটা ঠিক আছে, বা আমাদের ক্লাসটার মধ্যে তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়, তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো করতে কি খুব ডিফিকাল্টি ফেস করো তোমরা? নো স্যার। ডিফিকাল্টি ফেস যদি সেটা এটা নিয়ে তোমাদের প্রবলেম থাকতে পারে যে স্যার আমরা অ্যাসাইনমেন্ট গুলো দিচ্ছেন, অ্যাসাইনমেন্ট গুলো আউট অফ ওয়ার্ল্ড দিচ্ছেন, বা অ্যাসাইনমেন্ট গুলো আমরা কোনো লিঙ্ক পাচ্ছি না, বা অ্যাসাইনমেন্ট গুলো যখন আমরা করতেছি, অ্যান্সার গুলো যখন লিখতেছি, আমরা সরাসরি কিছু বুঝতে পারতেছি না। তোমাদের অ্যাসাইনমেন্ট গুলোর কোশ্চেন কিন্তু ক্লাসের লেকচারের উপর, বা ক্লাসে একটা ব্রিফ, বা আমি যেটা দিচ্ছি, বা তোমাদের ল্যাব ডেমনস্ট্রেটরটা দিচ্ছে, ওদের কথাবার্তার সামারি ভার্সনটাই অ্যাসাইনমেন্টে কোশ্চেন হিসেবে থাকে। আর তোমাদের প্রতি ক্লাসে একটা উপর একটা ডিসকাশন লিখতে দেওয়া হয়, যে 1 2 পাতা একটা ডিসকাশন ওই অ্যাসাইনমেন্টের সাথে অ্যাড করে দিবা। ঠিক আছে। সো মোটামুটি অ্যাসাইনমেন্টের কোশ্চেন গুলো পড়লে এবং ক্লাসে তোমরা যা দেখতেছো একটু দেখলেই এনাফ তোমাদের ফাইনাল এক্সামের জন্য, বেশি কিছু দেখার দরকার নেই। এটা নিয়ে এত বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই যে স্যার এটা নিয়ে আমরা কি কোনো বই পড়বো কিনা, বা এরকম কিছু এত বই টই পড়ার দরকার নেই। তোমাদের এই কোর্সের কোনো বই নেই আসল কথা। ঠিক আছে। তো তোমরা ক্লাসে যা দেখতেছো এক্সপেরিমেন্ট, বা যে সেট আপটা দেখতেছো, সেট আপগুলো একটু ভালো করে দেখে রাখো, পারলে ছবি তুলে রাখো। ঠিক আছে। সো কোন যন্ত্রাংশের নাম কি বলতেছে, নামগুলো একটু নোট করো, তোমাদের নামগুলো জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে। এবং ওই রিলেটেড যে বেসিক যে থিওরি গুলো আমরা অ্যাসাইনমেন্টে দিচ্ছি, অ্যাসাইনমেন্টে হয়তো সব থিওরি দেওয়া যায় না, দু একটা থিওরি বাকি থেকে যায়, যেটা আমি বলছি ক্লাসে, কিন্তু আমি থিওরি দেইনি অ্যাসাইনমেন্টে। হ্যাঁ বলো, কেউ কিছু বলতেছিল? স্যার আমাদের কি ডিসকাশনটা লিখতে হবে স্যার? প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের মধ্যে একটা করে ডিসকাশন অ্যাড করতে হবে। ওকে স্যার। ডিসকাশনটা হচ্ছে তোমরা ক্লাসে উইদিন থেকে কি কি শিখছো সেটাই লিখবা সামারি আকারে। ঠিক স্যার আছে। ডিসকাশন তো তাহলে আগের দিন লিখলাম, মানে ক্লাসে যেটা ওটা তো লিখে ফেলেছি। হ্যাঁ লিখে ফেলছে, কোনো সমস্যা নেই তো। স্যার অটোমোবাইলের জন্য স্যার কি একটা ডিসকাশন লিখবো নাকি 2 দিনের জন্য দুইটা দুই স্যার? দিনের জন্য দুইটা লিখবা। ওকে স্যার। অটোমোবাইলে তো দুইজন আইসি এবং অটোমোবাইলে দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা। ঠিক আছে, তো দুইটার জন্য দুইটা ডিসকাশন লিখতে হবে। তেমনি পাওয়ার প্ল্যান্টের জন্য একটা ডিসকাশন ছিল, তোমার রেফ্রিজারেশনের জন্য একটা ডিসকাশন ছিল। ঠিক আছে। আইসি আর অটোমোবাইল দুটো একসাথে একটা অ্যাসাইনমেন্ট করে দিয়েছে স্যার। একসাথে একটা অ্যাসাইনমেন্ট কেন করছো, দুটো আলাদা হচ্ছে না? মানে স্যার একটা অ্যাসাইনমেন্টের মধ্যে স্যার হ্যাঁ দুইটা। হ্যাঁ, একটা, বাট এই দুটো একটু আলাদা করে করার চেষ্টা করো। ঠিক আছে, আলাদা করে চেষ্টা করো কি, আলাদা করে করতে হবে, যেহেতু 2 দিন হয়েছে বা দুইটা পার্টে করা হয়েছে। সো আইসি অটোমোবাইলকে একসাথে না রাখাটাই বেটার, যেহেতু আইসির ডিসকাশন আলাদা, তোমার ট্রান্সমিশনের ডিসকাশন কিন্তু আলাদা। ঠিক আছে। ইয়েস তো স্যার। দুইটা আলাদা করতে পারলে বেটার, দুইটা একসাথে জমা দেওয়ার কোনো সমস্যা নাই, কিন্তু আলাদা করতে পারলে বেটার। কিন্তু দুইটার জন্য তোমাকে দুইটা আলাদা ডিসকাশন লিখতে হবে। তো ডিসকাশন গুলো তুমি যদি এখন লেখা মানে সাথে সাথে লিখে ফেলতে, আমি তোমাদের ক্লাসে লিখতে কেন বলি, বিকজ ক্লাসে লিখতে বললে
তোমার জিনিসটা তখনই মাথায় থাকে। তুমি যদি এক সপ্তাহ পর ডিসকাশনটা লিখতে যাও, তুমি 80% জিনিস অলরেডি ভুলে গেছো। এটা হিউম্যান নেচার, আর কিছু না, সাইকোলজির জি ব্যাপার স্যার, সেটা। তাহলে স্যার আর মানে এখন তো জাস্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখলেই হবে, ওটা তো স্যার ডিসকাশন এখন আর লেখার দরকার নাই। কেন দরকার নেই? স্যার ক্লাসে লিখলাম না আগের দিন। হ্যাঁ, ক্লাসে লিখলে জাস্ট ওইটা, ওই পেজটা জাস্ট ওই অ্যাসাইনমেন্টে পরে অ্যাড করে দিবা, আর কোনো দরকার নেই নতুন করে লেখা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা। ক্লাসে লিখে তো আর ওটা জমা দাও নাই, ওটা তো তোমাকে জমা দিতে সাবমিট করতে হবে, তো এটা মানে জাস্ট লেখার জন্য তোমাকে দেওয়া হচ্ছে না। এটা তোমাকে ওই অ্যাসাইনমেন্টের পরে লাস্টে ফিন আপ করে ওটাকে অ্যাড করে দিতে হবে। ঠিক আছে? তোমার ক্লাসে কি অ্যাসাইনমেন্ট ছিল এন্ড তোমার ডিসকাশনে তুমি কি কি শিখছো সেটা তুমি ডিসকাস করবো। ঠিক আছে? ডিসকাশনটাকে তুমি অ্যাসাইনমেন্টে যে 5-6টা কোশ্চেন দেওয়া হয়, লাস্টে তুমি ওই ডিসকাশনের 2টা পেজ অ্যাড করে ওটা পিন আপ করে দিবা টোটাল অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? এইভাবে করে প্রত্যেকটা, কেউ যদি না করে থাকো অ্যাসাইনমেন্ট ঠিক করে দেন দিবা। বুঝতে পারছো? সো নেক্সট দিন তোমরা তোমাদের কাছে টুডে অ্যাসাইনমেন্ট আমরা আজকে দিচ্ছি না, টুডে অ্যাসাইনমেন্ট আমরা নেক্সট রবিবারে দিব, যেহেতু আইসি অটোমোবাইলের অ্যাসাইনমেন্ট তোমাদের অলরেডি জমে গেছে, কাজটা মাঝখানে দেওয়া হয়নি। সো এটা আগে শেষ করো। স্যার ওটা আমরা কবে জমা দিব, মানে যেটা দেওয়া হয়েছে? আইসি অটোমোবাইল নেক্সট রবিবার দিতে হবে। ঠিক আছে? মানে এই সামনে যে রবিবার আসতেছে, এই নেক্সট উইকে, সেখানে তোমাদের এটা সাবমিট করতে হবে। সো আই হোপ তোমাদের আর কোনো কোয়ারিজ নাই ধরে নিচ্ছে। আজকে আমরা রেফ্রিজারেশন সিস্টেম নিয়ে একটু দেখবো। তোমাদের কারো যদি কোনো কোনো কিছু বুঝতে প্রবলেম হয়, নিজেদেরকে একটু আনমিউট করে কোশ্চেন করবা। ঠিক আছে? তোমরা কি আমার পাওয়ার পয়েন্টটাকে দেখতেছো? ইয়েস স্যার। সো আজকের ক্লাসটা তোমাদের মূলত আমরা আহ, আমি তোমাদের যেহেতু রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং টপিকটা পড়াইছি, আমি তোমাদের রেফ্রিজারেশন আমরা সেট আপটা কিন্তু মোটামুটি ওই দিন দেখে আসছিলাম, তাই তো? সো রেফ্রিজারেশন সেট আপে আমরা কি দেখছিলাম ওই দিন, তুমি বলতে পারবা? রেফ্রিজারেশন মানে যে রেফ্রিজারেটরের মধ্যে কি কি কম্পোনেন্টস থাকে? একজন বলো। সালাম আলাইকুম স্যার। বলো। অনেক স্যার ওয়েটিং রুমে আছে, ঢুকতে পারছে না। ওয়েটিং রুমে তো আর কাউকে আমি দেখতেছি না, অলরেডি 63 চলে আসছে। স্যার অনেকে মেসেজ দিচ্ছে স্যার জয়েন তাহলে করতে। আইডি পাসওয়ার্ড ভুল করছেন মেবি। ঠিক আচ্ছা আছে? জি স্যার। আমি এখানে ওয়েটিং রুমে আর কারোর নোটিফিকেশন দেখছি না। ঠিক আছে? সো রেফ্রিজারেটরের মেইন কম্পোনেন্টস গুলো কি কি? তোমাদের স্যার অ্যাসাইনমেন্টে জমা দিছো। কম্প্রেসর, হ্যাঁ। কন্ডেন্সার, হুম, তারপর এক্সপ্যানশন ডিভাইস ছিল, ইভাপোরেটর ছিল। আর কিভাবে ছিল। ঠিক আছে, আজকে আমরা সেই কম্পোনেন্টস গুলোর এয়ার কন্ডিশনিং সাইডের বা এয়ার কুলার সাইডের আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখবো। ঠিক আছে? ওই দিন তো তোমাদের ক্লাসে মূলত আমরা রেফ্রিজারেশন মানে ওই টপিকটা নিয়ে বেশি ডিসকাস করছি। আজকে আমরা আমাদের হিউম্যান কমফোর্ট অ্যান্ড এয়ার কন্ডিশনিং এর যে ইফেক্ট গুলো, সেই জিনিসগুলো আমরা আজকে দেখবো। ঠিক আছে? সো হিউম্যান কমফোর্ট নিয়ে তোমাদের মোটামুটি একটা ধারণা কিন্তু এর আগে দেওয়া হয়েছে। সো মানে যে জিনিসটা বলে যে ফ্যাক্টরস এফেক্টিং কমফোর্ট এয়ার কন্ডিশনিং, সেটা আমাদের বুঝতে হবে। এখানে একটা ছবি দেওয়া আছে, ছবির মধ্যে দেওয়া আছে যে একটা লোক একদম খুব রিল্যাক্সে চিল করতেছে, তাই তো দেখা যাচ্ছে, পাহা টেবিলের উপর রেখে সে ঘুমাচ্ছে, তাই তো? আর ওইদিকে একটু বস কি মেবি লিটল টু কমফোর্টেবল। সো এখানে কিছু প্রপার্টি অফ এয়ার কিন্তু দিয়ে দেওয়া আছে। সেটা কি? এয়ারের টেম্পারেচার দেওয়া আছে 23°C, হিউমিডিটি অফ এয়ার দেওয়া আছে 50%, and air motion 50 মিটার/মিনিট। ঠিক আছে? সো দ্যাট ইজ দ্য কমফোর্ট জোন বা কমফোর্টেবল কন্ডিশন, হিউম্যান কমফোর্ট কন্ডিশনের মধ্যে এই প্রপার্টি গুলো আমাকে। এখন কথা হচ্ছে এটা কি ফিক্সড? নো, এটা ফিক্সড নয়, এটা এটা একটা রেঞ্জ আছে। সো সেই রেঞ্জটা আমাকে বুঝতে হবে। সো আমাদেরকে আগে বুঝতে হবে যে
ফ্যাক্টর এফেক্টিং দ্য কমফোর্ট এয়ার কন্ডিশনিং। তুমি একটা জাস্ট এয়ার কন্ডিশনিং একটা ডিভাইস লাগাইলা, কিন্তু সেটার যদি তার পারপাসটা নট খালি কুল করা সেটা কিন্তু না, সেটা তো তাহলে কুলারে কাজ করতেছে, ঠিক আছে? সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কুলার অ্যান্ড এয়ার কন্ডিশনার? এয়ার কন্ডিশনের কাজ হচ্ছে হলো তোমার এয়ারের প্রপার্টিসটাকে কন্ট্রোল করা, একটা হিউম্যান কমফোর্টের জোনের মধ্যে রাখা, যাতে করে তোমার জাস্ট ঠান্ডা লাগে না, তুমি যাতে একটু কমফোর্ট ফিল করো, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। So we all know that air conditioning is a branch of engineering and science which deals with the conditioning of air. ঠিক আছে? So which means the supplying or maintaining the desirable internal atmospheric condition for human comfort. ঠিক আছে? Irrespective of external conditions. So তোমার external condition যেরকমই থাকুক না কেন, আমাদের কান্ট্রির ক্ষেত্রে যেরকম এক্সটার্নাল কন্ডিশন, এনভায়রনমেন্টাল টেম্পারেচার থাকুক না কেন, বা কোল্ড হিউমিড কান্ট্রিজ ক্ষেত্রে যেরকম এনভায়রনমেন্টাল এক্সটার্নাল ইরেসপেক্টিভ অফ এক্সটার্নাল কন্ডিশন যেরকম থাকুক না কেন, আমার এয়ার কন্ডিশনার কি করতেছে? মেইনটেইনিং এ ডিজারেবল ইন্টারনাল অ্যাটমসফেরিক কন্ডিশন। সো তোমার এই ইন্টারনাল যে তুমি যে স্পেসে তুমি থাকতেছো সেটার একটা মানে ডিজারেবল কন্ডিশন এন্ড কমফোর্ট কন্ডিশন তৈরি করাটাই কাজ করে হচ্ছে এয়ার কন্ডিশনার, ঠিক আছে? সো এখানে কিছু জিনিস বলা আছে, দ্য কমফোর্ট অফ দ্য হিউম্যান বডি ডিপেন্ডস অন দ্য প্রাইমারি থ্রি ফ্যাক্টরস। তিনটে ফ্যাক্টর গুলো কি কি? টেম্পারেচার, রিলেটিভ হিউমিডিটি, এয়ার মোশন। মানে এই তিনটা মেইন। আরেকটা আরেকটা কি হচ্ছে পিউরিটি অফ এয়ার। সো টেম্পারেচার অবভিয়াসলি তোমার তোমার বডির জন্য বা মোটামুটি সবার জন্য একটা কমফোর্টেবল টেম্পারেচার জোন কিন্তু 25 ডিগ্রি কিন্তু মোটামুটি সবার সাথে অ্যাডজাস্ট করে, ঠিক আছে? সো এখন তুমি বলতে পারো যে স্যার না, আমার এসি টেম্পারেচার 20 ডিগ্রি না হলে আমি অ্যাডজাস্ট করি না। ব্যাপারটা এরকম না, মানে তোমার বেশি যাতে শীতও না লাগে আর বেশি যাতে গরমও না লাগে। সো 25 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে একটা আইডিয়াল কন্ডিশন, মানে অ্যাভারেজ আইডিয়াল কন্ডিশন ফর ধরো 95 to 97% পিপল। 2-3%, 2 থেকে 3% মানুষের প্রবলেম থাকতেই পারে, তার কাছে 18-20 ডিগ্রি ছাড়া সে কমফোর্ট ফিল করে না, ঠিক আছে? আবার অনেকে থাকতে পারে 25 ডিগ্রিও তার কাছে বেশি ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক আছে? সো ওই গ্রুপ অফ পিপলের অন্যান্য হয়তো কোনো প্রবলেম থাকতে পারে, তারা অনেক ফিজিক্যাল কোনো ইস্যু থাকে, ফিজিওলজিক্যাল কোনো ইস্যু থাকতে পারে, দ্যাটস ওয়াই। বাট একটা সুস্থ সবল মানুষের জন্য মোটামুটি 25 ডিগ্রি, তুমি 18-20 যাই দাও না কেন, তুমি কিছুক্ষণ পর টেম্পারেচার বাড়ায় 25 করবে, তাই তো? সো এটা তোমার জন্য একটা আইডিয়াল কন্ডিশন, অ্যাজ ওয়েল এজ তোমার একটা রিলেটিভ হিউমিডিটি কন্ডিশন আছে। সো মোস্ট পিপল প্রেফার দ্য রিলেটিভ হিউমিডিটি বিটুইন 40 to 60%। অ্যান্ড দ্য মোশন অফ এয়ার, অবভিয়াসলি তোমার এসি ছাড়া তোমার এয়ারে কোনো মোশন নাই। তোমার ফ্যানের যদি স্পিড না থাকে, সেই স্পিডে যদি তোমার মানে তুমি যদি ফিল না করতে পারো, সো তুমি এয়ারে মোশনটা যদি না ফিল করতে পারো, তাহলে কিন্তু তোমার কমফোর্টটা তুমি লাগবে না সেই। এবং এয়ারের পিওরিটিটাও একটা ইম্পর্টেন্ট। এই এয়ারের মধ্যে যদি ডাস্ট পার্টিকেল থাকে, ঠিক মতো ফিল্ট্রেশন যদি না হয়, সেটাও তোমার জন্য একটা ডিসকমফোর্ট অবস্থা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে, ঠিক আছে? এই যে লাস্টে দেখো, আদার ফ্যাক্টরস দ্যাট এফেক্টস কমফোর্ট আর এয়ার ক্লিনলিনেস, অডর অ্যান্ড নয়েজ। অবভিয়াসলি এয়ারের যাতে স্বচ্ছ পরিষ্কার থাকে, এবং এখন গন্ধযুক্ত এয়ার থাকলে সেটাও তোমার জন্য ডিসকমফোর্ট করতে পারে, ঠিক আছে? আর নয়েজ একটা ইম্পর্টেন্ট ইস্যু। তুমি আরামে থাকলে কিন্তু পাশ দিয়ে তোমার মাইক চলতেছে বা অনেক অনেক অন্য কিছু চলতেছে, তাহলে সেটাও তোমার জন্য, সো নয়েজটাও একটা ইস্যু আমাদের জন্য, ঠিক আছে? ওকে, সো এখানে কি বলা আছে যে উই ক্যান নট চেঞ্জ দ্য ওয়েদার বাট উই ক্যান চেঞ্জ দ্য ক্লাইমেট ইন এ কন্ডিশন স্পেস বাই এয়ার কন্ডিশনিং, ঠিক আছে? সো এয়ার কন্ডিশনিং এর আমাদের বেসিক পারপাস হচ্ছে আমাদের বাইরের ওয়েদার যাই থাকুক না কেন, সেখানে অনেক টেম্পারেচার থাকুক বা অনেক ঠান্ডা থাকুক, যাই হোক না কেন, আমি যে কনফাইন্ড স্পেসে থাকবো সেই স্পেসের মানে ক্লাইমেট বা ওয়েদার বা ইন্টারনাল কন্ডিশন, অ্যাটমসফিয়ারিক এয়ার কন্ডিশনটাকে কন্ট্রোল করাটাই হচ্ছিল আমার এয়ার কন্ডিশনের কাজ, ঠিক আছে? সো টুডে মডার্ন এয়ার কন্ডিশনিং সিস্টেম ক্যান হিট, কুল, হিউমিডিফাই, ডিহুমিডিফাই, ক্লিন, ইভেন deodorize the air
in the other words, condition the air people desire. The rate of heat generation by human body depends on the level of the activity. For an average adult male, it is about the 87 watt when sleeping and 115 watt when resting or doing office work, and for 40 kilowatt when doing a heavy physical work. ঠিক আছে? So হিউম্যান বডি থেকে কিন্তু যদি তুমি খাদ্য খাও সেটা কিন্তু ডিকম্পোজ হচ্ছে বা ডাইজেস্ট হচ্ছে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু এনার্জি, হিট এনার্জি রিলিজ হচ্ছে। সো সেই হিট এনার্জি কোথায় যাচ্ছে? সেই হিট এনার্জিটা কিন্তু এনভায়রনমেন্টে মিশে যাচ্ছে কিন্তু। সো তোমার ওই রুমের যদি মানুষ 2 জনের জায়গায় যদি 5 জন থাকে, হঠাৎ করে দেখবা যে তুমি একটু আগে তোমার ভালো লাগতেছিল, হঠাৎ করে দেখবা যে গরম লাগা শুরু করছে। তুমি এখন চিন্তা করতে পারো যে কি রে, আমার তো কমফোর্ট জোনের মধ্যেই ছিল, তাহলে হঠাৎ করে আমার আমার গরম ফিল কেন হচ্ছে বা আমি কমফোর্ট ফিল করতেছি না, বিকজ তোমার কুলিং লোড বেড়ে গেছে। যত মানুষ অ্যাড করবা তত তোমার এনভায়রনমেন্টাল মানে চেঞ্জটা আসবে, বা ক্লাইমেটিক বা ওয়েদারের একটা চেঞ্জ আসবে, বা অ্যাটমসফিয়ারিক কন্ডিশনের চেঞ্জটা আসবে। তখন তোমার বেশি মানে টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে, তখন তোমাকে রিসেট করতে হবে তোমার কুলিং লোড অনুযায়ী। এখন বলো এই জিনিসটা কিভাবে ফ্যাক্টর গুলো কাজ করে? এই জিনিসটা কাজ করে হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরের উপর। এটা নট অনলি যে মানুষ বাড়লে বা মানুষ কমলে সেরকম না, তোমার তুমি যে কন্ডিশন স্পেসের মধ্যে আছো সেই কন্ডিশন স্পেসের মধ্যে তুমি কি চালাচ্ছ সেটা ইম্পর্টেন্ট। তুমি কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস চালাচ্ছ কিনা, তুমি কোনো মেশিনারিজ চালাচ্ছ কিনা, তোমার রুমে কয়টা লাইট আছে, ঠিক আছে, কয়টা হিটিং সোর্স আছে, তো সেগুলো কিন্তু তোমাকে কাউন্টের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ তোমার আহ ওই যে বলে না যে দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম, ঠিক আছে? এবং তোমার রুমের যে পজিশন সেটা কি মানে ওয়েস্ট ফেস অর সাউথ ফেস অর নর্থ ফেস অর ইস্ট ফেস, অনেক কিছুই থাকে যে হ্যাঁ তোমার এয়ারটা কোন দিক দিয়ে আসতেছে, বা তোমার রুমের জানালাগুলো কোন ডাইরেকশনে বা কোন ফেসে আছে। সো এগুলো কিন্তু একটা ম্যাটার করে তোমার কুলিং লোড বাড়া বা কমার ক্ষেত্রে। সো অনেকগুলো ইস্যু থাকে। সো এগুলো বিভিন্ন ফ্যাক্টর থেকে আমরা সেই কুলিং লোডটা ক্যালকুলেট করি, ওয়াটে ক্যালকুলেট করি, ঠিক আছে? সেই ওয়াটটা কিলোওয়াটে ক্যালকুলেট করি। সেই কিলোওয়াটে ক্যালকুলেট করে আমরা কিন্তু এসির টনেজ অফ রেফ্রিজারেশনটাকে আমরা কিন্তু ক্যালকুলেট করি যে আমাদের একটা রুমের কত টনে এসি লাগবে। আমরা সাধারণত বলি যে একটা 10x10 সাইজের রুমের জন্য আমরা 1 টন এসি। কারণ 10x10 রুমের মধ্যে তুমি ওই করে রাখছো, মনে করো এমন একটা হিটিং সোর্সে বা এমন একটা মেশিনে চালাচ্ছ যে তাতে কিন্তু 1 টন এসি কিন্তু কাভার হবে না। আমরা জাস্ট জেনারেল কন্ডিশনের ক্ষেত্রে বলি যে আমার রুমে আমি জাস্ট থাকবো, জাস্ট লিভিং পারপাস ইউজ হবে, তাহলে 1 টন এসি আনা। এখন ওই রুমে যদি তুমি কম্পিউটার রাখো 5টা, মানুষ থাকো 5 জন, তাহলে কিন্তু 1 টনের এসি কিন্তু কাভার হবে না। বা তোমার হচ্ছে আরো কোনো আদার হিটিং কোনো সোর্সে কোনো ডিভাইস বা মেকানিক্যাল ইকুইপমেন্ট থাকে, তাহলে কিন্তু দ্যাট উইল বি নট এনাফ ফর ইউ। তো সেক্ষেত্রে তোমার ওই সাইজের রুমের জন্য এসির টনেজটা কিন্তু ভ্যারি করবে। তো এটাই বলা হচ্ছে যে হিউম্যান কমফোর্ট কিন্তু ফিক্স না। হিউম্যান কমফোর্টের হ্যাঁ ইগুলা মানে ফ্যাক্টরস গুলা ফিক্স। মানুষ টেম্পারেচারটাকে তোমাকে কন্ট্রোল করতে হবে, মোশন অফ এয়ারটাকে কন্ট্রোল করতে হবে, এয়ার পিউরিটিটাকে কন্ট্রোল করতে হবে, এন্ড তোমার হচ্ছে হিউমিডিটি অফ দ্য এয়ার, এটাও কিন্তু তোমাকে কন্ট্রোল করতে হবে। সো আমি এয়ার কন্ডিশনিং এ যা বলতেছিলাম যে এয়ার কন্ডিশনিং ইজ দ্য প্রসেস অফ অল্টারিং দ্য প্রপার্টিস অফ এয়ার প্রাইমারিলি টু মোর ফেভারেবল কন্ডিশন। সো এটা নতুন করে বলার কিছু না। ওকে, সো প্রিন্সিপাল অফ এয়ার কন্ডিশনিং এর মধ্যে তোমরা এয়ার কন্ডিশনিং ডিভাইস কিন্তু দেখে আসছো, অলরেডি কিন্তু দেখে আসছো। সো তোমাদের মাথায় কিন্তু ঘুরতেছে যে আমরা একটা এসি ইন্টারনাল সেটআপ দেখে আসছি, কোনটাকে ইভাপোরেটর বলে, কোনটাকে কন্ডেন্সার বলে, কোনটাকে কম্প্রেসর বলে, কোনটাকে এক্সপানশন ডিভাইস বা ক্যাপিলারি টিউব বলে, এগুলো কিন্তু অলরেডি তুমি দেখে আসছো। সো এখন তোমাকে আমি যদি ডায়াগ্রাম গুলো দেখাই, তোমার কাছে বুঝতে কিন্তু খুব একটা বেশি কমপ্লিকেটেড হবে না। এবং হয়তো আমি 2টা স্লাইড পড়াইতে যদি আমার আধা ঘন্টা লাগবে, এখন 2টা স্লাইড পড়াইতে লাগবে 5 মিনিট, বিকজ তোমরা সেটআপটা অলরেডি দেখে আসছো, বা সেটআপটা ধরে আসছো, বা সেটআপটা ফিল করে আসছো যে হ্যাঁ সেটআপটা দেখতে এরকম, এবং সেটআপের অ্যাটলিস্ট বেসিক ওয়ার্কিং প্রিন্সিপালটা কিন্তু তোমরা জানো, ঠিক আছে? আমি যদি এখন এই ছবিটা তোমাদের বলি যে এই ছবিতে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, তোমরা দেখে কিন্তু বলতে পারবে না যে এখানে কি হচ্ছে। এখানে কি ছবি দেওয়া আছে বলো তো? স্যার বাতাস আসছে যাচ্ছে। এখানে ইনডোর কয়েল, আউটডোর কয়েল,
এই ইনডোর কয়েল আউটডোর কয়েলের মিনিংটা কি বোঝাচ্ছে? ইনডোর কয়েল মানে ইনডোর ইউনিট, আউটডোর কয়েল মানে আউটডোর ইউনিট, তাই তো? ইনডোর কয়েলের মধ্যে দিয়ে কি ঢুকতেছে? ওয়ার্ম এয়ার ফ্রম ইনসাইড হাউস, ঠিক আছে? এবং এর মধ্যে দিয়ে যে রেফ্রিজারেন্ট পাস হচ্ছে প্যাসেজের মধ্যে দিয়ে, এন্ড ওয়ার্ম এয়ার ডিসচার্জ আউটসাইড দ্য হাউস, ঠিক আছে? কন্ডেন্সার থেকে যেটা কিন্তু স্যার বের তাহলে হচ্ছে। মানে কোল্ড এয়ার আবার ভিতরে ইন হওয়ার আরেকটা এয়ার ফ্লো দেখানো লাগতো না? হ্যাঁ, অবশ্যই দেখানো লাগতো, বাট এখানে জাস্ট হচ্ছে তোমার বেসিক প্রিন্সিপালটা বোঝাচ্ছে যে মানে কিভাবে এটা। আরো তো ডিটেলস আছে, যেটা তোমার ডিটেলস ছবি আছে আরো, ঠিক আছে? এখানে জাস্ট বোঝাচ্ছে যে রেফ্রিজারেন্টটা সাইকেলটার মধ্যে, এটা একটা সাইক্লিক ডায়াগ্রাম যে এর মধ্যে মানে এখানে কিন্তু টোটাল জিনিসটাকে কিন্তু রাখে নাই, জাস্ট দেখাচ্ছে যে এর মধ্যে যে দুইটা ইনডোর আউটডোর ইউনিট থাকে, এর মধ্যে রেফ্রিজারেন্ট ফ্লো করতেছে, এর মধ্যে দিয়ে ইনসাইড ওয়ার্ম এয়ারটা এটা করতেছে। হ্যাঁ, তুমি বলতে পারো যে কোল্ড এয়ারটা যে রুমের ভিতরে ঢুকতেছে এটা তো দেখানো দরকার ছিল। হ্যাঁ, তুমি চাইলে দেখা দিতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে হচ্ছিল তোমার ওয়ার্ম এয়ারটা কন্ডেন্সার থেকে আউটসাইড চলে যাচ্ছে। ঠিক আছে। এখন হচ্ছে টাইপ অফ এয়ার কন্ডিশনিং, আমরা অলরেডি দেখে আসছি আমাদের ইয়েতে। তোমরা ল্যাবে কি কি কোন কোন টাইপ দেখছো? ল্যাবে তো দুইটা এয়ার কন্ডিশনিং সিস্টেম দেখছো, কোন দুইটা দেখছো? নাম কি ছিল দুটা? একটা ছিল স্প্লিট এয়ার কন্ডিশনিং, হুম, আর একটা উইন্ডো এয়ার কন্ডিশন। উইন্ডো এয়ার কন্ডিশনিং, ঠিক আছে। সো উইন্ডো আর স্প্লিটের মধ্যে মানে স্ট্রাকচারগত ডিফারেন্সটা কি? মানে দুটোর মধ্যে পার্থক্যটা কি? উইন্ডো এয়ার কন্ডিশনের মনে হয় সবকিছু একটা ভিতরেই থাকে। একটা কেসিং এর মধ্যে টোটাল সেটআপটা থাকে। জি স্যার। সবকিছু মানে কি বোঝাইছে এখানে? সবকিছু বলতে কি বোঝায়? বেসিক যে চারটা পার্টস, ঠিক আছে? কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস এন্ড ইভাপোরেটর, তাই তো? ইয়েস আর স্যার। স্প্লিটের মধ্যে আমার ইনডোর ইউনিটে কি থাকতেছে? খালি স্প্লিটের মধ্যে ইনডোর ইউনিটে আমার কি থাকতেছে? অনলি কন্ডেন্সার থাকবে নাকি? স্প্লিটে এই যে এই ইউনিট, এটা তোমার ইনডোর বাসা বাড়িতে ইউনিট থাকে না, বা তোমার ক্লাসরুমে থাকে না, এর ভিতরে কি থাকে? কন্ডেন্সার। ইনভার্টার। হ্যাঁ, ইনভার্টার। ইনভার্টার বলতেছো? বুঝি নাই, এর ভিতরে কি থাকে? স্যার ইভাপোরেটর। ইভাপোরেটর থাকে, আচ্ছা আচ্ছা, ভেরি গুড। সেটার ভিতরে ইভাপোরেটর থাকে আর বাকিগুলো তোমার আউটডোর ইউনিটে থাকে, ঠিক আছে? আজকে এই দুইটা কিন্তু তোমরা অলরেডি দেখে আসছো। আজকে আমরা জাস্ট সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং সিস্টেমটা একটু দেখবো যে হাউ ইট ওয়ার্কস। সো উইন্ডো, এসি গুলো আমাদের ঘরে বা রুমে এই প্যাটার্নে থাকে। তোমার উইন্ডো শেপের একটা স্পেস দিতে হবে। সো এটাকে মাউন্ট করাটা খুবই ডিফিকাল্ট এবং খুবই টাফ। তোমাকে ওরকম একটা স্পেস তৈরি করতে হবে, স্পেস না থাকলে তোমাকে মানে খুব করে এটাকে মানে বসাইতে হবে, ঠিক আছে? সো এটা হচ্ছে হলো উইন্ডো এয়ার কন্ডিশন সেটআপ। সো টু ইনস্টল ওয়ান অফ দিস ইউনিট, you need to space and make a slot in the wall, and there should be some open space behind the wall, ঠিক আছে? সো তুমি দুইটা দেয়াল লাগানো, এর মাঝখানে যে তুমি হোল্ড করো, লাভ নেই তোমার। ওইটার এটা তো মানে উইডথ আছে না, উইডথ আছে, এটা একটা পার্টিকুলার লেন্থ আছে। সেটা যে সেট হয় তার জন্য একটা পার্টিকুলার স্পেস তোমাকে দিতে হবে। সো এটা গেল, এটা হচ্ছে ডায়াগ্রাম, তাই তো? এই ডায়াগ্রামের মধ্যে তোমার হচ্ছে আহ এটা হচ্ছে তোমার ইভাপোরেটর কয়েল, এটা হচ্ছে তোমার কন্ডেন্সার কয়েল। এই কোনটা কন্ডেন্সার কোনটা ইভাপোরেটর এটা আমরা বুঝবো কিভাবে? কোনটা কন্ডেন্সার বা কোনটা ইভাপোরেটর আমরা বুঝবো কিভাবে? কয়েল গুলা খুবই কাছাকাছি থাকলে কাছাকাছি। কন্ডেন্সার থেকে হিট কি হচ্ছে? হিট কন্ডেন্সার থেকে মানে অ্যাবজর্ব হচ্ছে, সরি স্যার। কন্ডেন্সার হিটটা অ্যাবজর্ব করে এয়ারে রিলিজ করতেছে। কন্ডেন্সার হিটটা
কন্ডেন্সার হিট অ্যাবসর্ব করতেছে? স্যার মানে হিটটা ওই রিলিজ মানে করতেছে স্যার। ওই কুলেন্টটা কি জানি ওইয়া কুলেন্ট থেকে রেফ্রিজারেন্ট কুলেন্ট, হ্যাঁ রেফ্রিজারেন্টটা থেকে। রেফ্রিজারেন্টটার হিটটাকে রিজেক্ট করতেছে। সো যেহেতু হিটটা রিজেক্ট করতেছে এই জন্য রেড কালার পাইপলাইন দেখছো, রেড রেড দিয়ে বুঝাইছে যেহেতু হিটটা ছেড়ে দিচ্ছে। ঠিক আছে। আর ইভাপোরেটর তুমি যদি ধরে দেখো সেটা কিন্তু খুব ঠান্ডা, অনেক ঠান্ডা লাগবে। ঠিক আছে, রুম টেম্পারেচার অনেক নিচে থাকে। রুম টেম্পারেচার মানে কি অলমোস্ট ফ্রিজিং টেম্পারেচারের কাছাকাছি থাকে। ঠিক আছে। সো ইভাপোরেটর কয়েলটা তুমি ধরে দেবো খুব ঠান্ডায়, সো দ্যাটস এটা ব্লু কালারের লাইন দিয়ে বোঝানো হয়েছে। আর কন্ডেন্সার কয়েলটা তুমি ধরে দিবা, কন্ডেন্সার বাইরে দাঁড়িয়ে থাকলে বুঝবা যে কন্ডেন্সারটা কিরকম হিটেড হয়। ঠিক আছে। আর এখানে কম্প্রেসারটা দেওয়া আছে, কন্ডেন্সার, কম্প্রেসার, এক্সপানশন ডিভাইস এন্ড এই যে এক্সপানশন বাল্ব এখানে। তো জিনিসটা কিভাবে আসতেছে, কম্প্রেসার থেকে কন্ডেন্সার এইভাবে যে দেন হচ্ছে তোমার এক্সপানশন ভালভে, দেন তোমার হচ্ছে ইভাপোরেটর দিয়ে আবার কম্প্রেসর যাচ্ছে। এখানে তোমার ফ্যান লাগানো থাকে। ফ্যানটা তোমার কি করে, তোমার একদিক দিয়ে এয়ারটা যাচ্ছে আর একদিক দিয়ে এয়ারটা বের হচ্ছে। ঠিক আছে। ধরো এই যে তোমার এখানে এই যে এয়ারটা, এখান থেকে কিন্তু তোমার এয়ারটা ঢুকতেছে আর এখান থেকে তোমার এয়ারটা কিন্তু বের হচ্ছে। এখান থেকে ঢুকতেছে, এখানে তোমার ফিল্টার লাগানো থাকে। সো এয়ারটা আগে হচ্ছে এয়ারটাকে ফিল্ট্রেশন করতেছে, দেন এয়ারটা তোমার ইভাপোরেটর কন্টাক্টে যাচ্ছে, ইভাপোরেটরের কাছ থেকে ইভাপোরেটর ওর কাছ থেকে হিটটাকে টেনে নিচ্ছে, এয়ারটা অটোমেটিক কুল হয়ে যাচ্ছে এবং এই প্যাসেজ দিয়ে আস্তে করে বের হয়ে যাচ্ছে এয়ারটা। এটা হচ্ছে উইন্ডোজ এয়ার কন্ডিশনিং মেকানিজম। আর হচ্ছে তোমার স্পিড এয়ার কন্ডিশনার তো মোটামুটি সবাই আমরা কমনলি দেখি সব জায়গায়, তাই তো? তো এখানে একটা আউটডোর ইউনিট থাকতেছে, একটা ইনডোর ইউনিট থাকতেছে, আর এটা ফাংশন সম্পর্কে তোমাদের নতুন করে বলার কিছু না। তোমার স্প্লিটে তোমার ইনডোর অ্যান্ড আউটডোর ইউনিট দুইটার মধ্যে কিন্তু এই যে ইনডোর ইউনিটের মধ্যে ফ্যান আছে, আউটডোর ইউনিটের মধ্যে কিন্তু ফ্যান আছে। তুমি যদি খেয়াল করে দেখো ইনডোর ইউনিটের মধ্যে ফ্যানটার শেপটা দেখছিল না, কিরকম ভাবে একটা একটা রোটেটিং একটা ডিভাইসের মতো ফ্যান থাকে, দেখছিল না? আর হচ্ছে আউটডোর ইউনিটে কিন্তু একটা ফ্যান আছে কন্ডেন্সারের কয়েলের পাশে। এই যে এই যে তোমার ইভাপোরেটর কয়েল গুলো থাকতেছে আর এখানে একটা ফ্যান আছে। এই যে এটার ভিতরে একটা ফ্যান আছে। So, একদিক দিয়ে উপর দিয়ে এয়ারটা ঢুকতেছে, উপরে ফিল্টার গুলো দেখবে যে উপর দিকে থাকতেছে। ঠিক আছে, এয়ারটা ঢুকতেছে আর এবং এদিক দিয়ে এয়ারটা বের হচ্ছে। ঠিক আছে। ফ্যানের স্পিড যত বেশি থাকবে, এই যে এটা হচ্ছে তোমার ফ্যান। ঠিক আছে, এটা তোমার ফ্যানটা। তোমরা দেখে আসছো এই যে তোমার এই যে ফিল্টার, এয়ার ফিল্টার যে থাকে, তোমরা অলরেডি এগুলো জানো। এখন আস্তে আস্তে হচ্ছে আমরা সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং। সো সেন্ট্রালাইজড এয়ার কন্ডিশনিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেন্ট্রালাইজড এন্ড তোমার স্পিড এয়ার কন্ডিশনিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা কোথায় হচ্ছিল, তোমার রিকোয়ারমেন্টের ডিফারেন্সটা থাকবে যে তোমার মানে the central air conditioning plants of the system are used when there are large buildings, hotels, theaters, airports, shopping malls, etc. So এই সমস্ত জায়গায় যখন আমরা যাই তখন কিন্তু এই সেন্ট্রাল এসির ইউজ গুলো দেখি। ঠিক আছে। এবং when there will be more requirement of air flow rate, ঠিক আছে, তোমার কিন্তু মোটামুটি আহ তোমার যে এয়ারের যে মোশনটা যেটা তোমার থাকা দরকার ছিল তার থেকে যদি কম আসে তাহলে বুঝবা যে তোমার এখানে রিকোয়ারমেন্ট অনেক বেড়ে গেছে। ঠিক আছে। সো রিকোয়ারমেন্ট বেড়ে গেলে সে এয়ারের মোটামুটি বলা হয় যে অ্যারাউন্ড 300 মিটার কিউব পার মিনিট, 300 মিটার কিউব পার মিনিট অলমোস্ট। The central air conditioning is also মানে adopted when the airflow is more than record airflow is more than the 300 মিটার কিউব পার মিনিট যখন দরকার হয় অন ডিফারেন্ট জোন। ঠিক আছে। সো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং এ তুমি দেখবা যে মানে ডাক্টিং করা থাকে একটা বিল্ডিং এর ইন্টারনালি দিকে, যে প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুমে কিন্তু মানে ডাক্টিং করা থাকে, মানে একটা পাইপিং এর মতো, একটা চ্যানেলের মতো, এর মধ্যে দিয়ে কিন্তু কোল্ড এয়ারটা পাস হয় এবং তোমার রুমে এয়ারটা কিন্তু ঢুকে পড়তেছে। তুমি সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং ক্ষেত্রে দেখে থাকবা। সো ডাক্টিং একটা ইম্পর্টেন্ট একটা ইস্যু। এবং কোন একটা সেন্ট্রাল সিস্টেম থেকে কিন্তু এটাও কিন্তু একই প্রিন্সিপালের উপরই চলে। সো সেন্ট্রালি এখান থেকে
তুমি কুল এয়ারটা তুমি পুরা তোমার কন্ডিশনিং যে স্পেসটা আছে স্পেসের মধ্যে তুমি ছড়াই দিচ্ছ, ঠিক আছে? সো এখানে কিন্তু তোমার আলাদা আলাদা কিন্তু ইয়ের দরকার নেই, যে ইনডোর ইউনিট আউটডোর ইউনিটের দরকার নেই, স্প্লিটের মতো এরকম দরকার নেই। জাস্ট সেন্ট্রাল একটা এয়ার হ্যান্ডলিং ইউনিট থাকবে এবং চিলার টাইপ সেন্ট্রাল এসি গুলাতে। সো সেন্টার থেকে তোমার এয়ারটাকে ডিস্ট্রিবিউট করে, মানে ডাক্টিং এর কাজ, ডাক্টিং এর যদি তোমাকে ছবিটা দেখায়, এই যে এই যে এখানে এখানে দেখো যে এটা 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 কিন্তু সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, ঠিক আছে? এটা হলো সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেমের পুরো সেটআপ। এটা পুরো সেটআপ। এই যে দেখো, এই যে ডাক্টিং, এটা হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট। এখানে এই যে ডাক্টিং করা থাকে, এখান থেকে এয়ারটা পাস হয়ে যাচ্ছে, এখান থেকে ফুল এয়ারটা রিলিজ হয়, ঠিক আছে? রিলিজ হয়ে এই যে এরকম পাইপিং এর মধ্যে দিয়ে যায়, এই যে একটা পার্টিকুলার রুমে চলে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটা পার্টিকুলার রুমে কোল এয়ারটা যাবে, তাহলে হট রুমের যে হিটের যে এয়ারটা সেটা কই যাবে? সেটা একটা রিটার্ন চ্যানেল দিয়ে আবার হচ্ছে তোমার ইয়েতে চলে আসবে, তোমার এয়ার হ্যান্ডলিং ইউনিটে চলে আসবে, যেখান থেকে এইচু বলে সেটাকে, ঠিক আছে? তো সেখান থেকে মূলত আমি ডায়াগ্রামটা তোমাদের এখন দেখাবো, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে যে কিভাবে কাজ করে। তোমাদের একটু ডায়াগ্রামটা দেখ, তোমরা ভুলে যাও যে সেন্ট্রাল এসি কিভাবে থাকে সেটা দেখার দরকার নেই, তোমরা যে সেন্ট্রাল এসির যে সিমেট্রিক ডায়াগ্রামটা আমরা একটু ভালো করে দেখি। এখানে একটা ছবি আছে, এই ছবির মধ্যে এই জায়গাটা কি একটু দেখো তো, ছবিটা বোঝো তাহলে তোমরা মনে করো যে কোনো কাউকে তোমরা সেন্ট্রাল এসি কিভাবে কাজ করে। সেন্ট্রাল এসি হ্যাঁ অনেক টাইপের আছে, তোমার অল এয়ার থাকে, অল ওয়াটার থাকে, এয়ার ওয়াটার সেন্ট্রাল এসি থাকে। এটা হচ্ছে তোমার ছিল চিলার অল ওয়াটার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনার। সো এখানে এই জায়গাটা কি, এই জায়গাটাকে কি বলতেছে দেখো তো, এই জায়গাটা কি, এটা কি কি লেখা আছে, কি লেখা আছে এটা? কন্ডিশনাল রুম। কন্ডিশন রুম, মানে এই রুমটাকে তুমি ঠান্ডা করতে চাচ্ছ, তাই তো? এখান দিয়ে কি ঢুকতেছে দেখো তো, এই যে অ্যারো দিয়ে বোঝাচ্ছে কোল্ড Cold air. এয়ার ডাক্ট, মানে কোল্ড এয়ারটা এখানে কি লাগানো আছে, এখানে ফিল্টার। ফিল্টার ফিল্টার না, বেসিক্যালি হচ্ছিল এটা হলো তোমার ওই চ্যানেলের যে মুখটা লাগানো আছে, ঠিক আছে? সো এখান দিয়ে কিন্তু তোমার হচ্ছে কোল্ড এয়ারটা ঢুকতেছে। কোল্ড এয়ারটা ঢোকার পরে এই যে তোমার এই যে আমি যে ছবিটা দেখাই, আর এখান থেকে কি হচ্ছে তোমার রিটার্ন এয়ারটা যাচ্ছে, তাই তো? রিটার্ন এয়ারটা যাচ্ছে এই সেটআপের মধ্যে, এই সেটআপটাকে বলা হচ্ছিল AHU, এয়ার হ্যান্ডলিং ইউনিট। এয়ার হ্যান্ডলিং ইউনিট কিছুই না, সিম্পল একটা ফ্যান থাকে, আর কিছু না, ফ্যান থাকে আর একটা পাইপিং থাকে। এই পাইপের মধ্যে দিয়ে একটা জিনিস ফ্লো হচ্ছে, এই পাইপের মধ্যে দিয়ে যখন এই রিটার্ন এয়ারটা যখন এদিকে আসে, রিটার্ন এয়ারটা কি করে, ফ্যানটা কি করে, ফোর্সফুলি এই এয়ারটাকে, রিটার্ন এয়ারটাকে টেনে এই এই পাইপের উপর দিয়ে এই এয়ারটাকে পাস করে, ঠিক আছে, এই রিটার্ন এয়ারটাকে। সো পাইপটা অলরেডি ঠান্ডা অবস্থায় থাকে, ঠিক আছে? জাস্ট সিম্পলি চিন্তা করো, পাইপটা অলরেডি ঠান্ডা অবস্থা থাকে। সো ঠান্ডা কন্টাক্টে আসলে এয়ারটা ঠান্ডা হয়ে যাবে, সো এখান থেকে আবার কোল্ড এয়ারটা বেড়ে যাচ্ছে। এখন এই পাইপের মধ্যে দিয়ে কি এমন জিনিস যায় যার জন্য এয়ারটা ঠান্ডা থাকে, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, তাই তো? সো এটা সিম্পল একটা ফ্যান, তার মানে এয়ার হ্যান্ডলিং ইউনিট ইজ মানে সিম্পলি একটা, এখানে একটা ফ্যান থাকতেছে, সেই ফ্যানটা রিটার্ন এয়ারটাকে ব্যাক করে এটাকে কোথায় পুশ করতেছে, তোমার ওই পাইপের উপরে পুশ করতেছে, এবং সেই পাইপ থেকে কোল্ড এয়ারটা কন্ডিশন রুমে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে, ফ্যান তো বুঝলাম, তাহলে এই পাইপটা কোথায় যা শেষ হচ্ছে, এখান থেকে যে এখানে দেখা যাচ্ছে একটা পাম্প। এখন এর মধ্যে দিয়ে কি যাচ্ছে, এর মধ্যে দিয়ে কিন্তু সিম্পলি একটা লিকুইড ওয়াটার যাচ্ছে, আর কিছু না, মানে এখানে পুরো ওয়াটার চ্যানেল, এর মধ্যে একটা ঠান্ডা পানি যাচ্ছে। তো ঠান্ডা পানিটাকে পাম্পিং করে আমরা কোথায় পাঠাচ্ছি? এখন ঠান্ডা পানিটা, এখানে তো ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি থাকলে কি হবে, এয়ারটাও কি ঠান্ডা হয়ে যাবে না? ইয়েস স্যার। এখন এয়ারটা যখন ওর কাছ থেকে যখন মানে কোল্ডনেসটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তাহলে ওই ওয়াটারের অবস্থা কি হয়ে যাবে? ওই এয়ার থেকে কি নিবে, হিট নিবে না? হিট নিবে। হিট নিলে তাহলে ওই ওয়াটারটা কি হট ওয়াটার হয়ে যাবে না, এই চ্যানেলের স্যার। মধ্যে দিয়ে যে পানিটা পাস হবে? সো এই দেখো, এই যে দেখো, হট ওয়াটার ফ্রম এইচইউ, ঠিক আছে? এদিক দিয়ে পাম্পিং করে আমরা হট ওয়াটারটাকে এদিক দিয়ে পাস করতেছি, এদিক দিয়ে পাস করতেছি, কার মধ্যে দিয়ে পাস করতেছি, কার সাথে পাস করতেছে?
ইভাপোরেটরের কাছ থেকে পাস করতেছে। ইভাপোরেটরের পাইপের মানে এটা তো একটা হিট এক্সচেঞ্জার। ইভাপোরেটরের এদিকে পাইপ যাচ্ছে, এদিক দিয়ে তোমার হট ওয়াটার একটা পাইপ যাচ্ছে। এখন ইভাপোরেটরের কাজটা কি? আমরা এই যে কম্প্রেসর, কন্ডেন্সার, এক্সপানশন ডিভাইস, ইভাপোরেটরের কাজ কি ছিল স্প্লিট এসি ক্ষেত্রে? ইভাপোরেটরের কাজ কি ছিল? হিট কনজিউম করে নেয়। হিট কনজিউম করে নেয়। কোথেকে কনজিউম করে নেয়? এই যে হট ওয়াটার যেটা ছিল, এই তো এই হট ওয়াটার থেকে ইভাপোরেটরটাকে হিটটাকে কনজিউম করে নিই। ইভাপোরেটরের কাজ কি? হিটটাকে অ্যাবসর্ব করা, আর তো কোনো কাজ না। সে এখন হিটটা ওই ওয়াটারের পাইপ থেকে অবজর্ভ করলো নাকি ওই তোমার বাইরের বাতাস থেকে অবজর্ভ করলো, সেটা তার দেখা বিষয় না। তার কাজ হচ্ছে তার হিট লাগবে। তার ভিতর যে রেফ্রিজারেন্টটা ফ্লো করতেছে সেটা তোমার হচ্ছে হলো লো প্রেসার যে লিকুইড থাকে, সেই লো প্রেসার লিকুইডকে এখানে যে তোমার লো প্রেসার লিকুইড থাকে এই পাশে সেটা লো প্রেসার ভ্যাপরে কনভার্ট হয়ে যাবে, তাই তো? লো প্রেসার ভ্যাপরে কনভার্ট হয়ে যাবে, এদিক দিয়ে রেফ্রিজারেশনের যে এইটা চলবে, ঠিক আছে? এই পুরো সেটআপটাকে বলা হচ্ছিল চিলার, ঠিক আছে? তুমি দেখবা যে রেফ্রিজারেশন সেন্ট্রাল এয়ার কন্ডিশন সিস্টেমে এরকম কিন্তু চিলার থাকে, বলা হচ্ছে যে এটা চিলার ডিভাইস। আর চিলার ডিভাইসের মধ্যে কিছুই না, সিম্পলি এরকম রেফ্রিজারেশন সাইকেল চলতে থাকে। জাস্ট এইচইউ একটা চ্যানেল ইভাপোরেটরের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এখন এই চিলার এগুলো কোথায় বসানো থাকে? এগুলো কিন্তু একদম বেসমেন্টে বসানো থাকে। এই চিলার বেসমেন্টে বসানো থাকে এইচইউ থেকে তোমার হচ্ছিল ডাক্টের মাধ্যমে, ডাক্টের মধ্যে এয়ারটা পাস করে, ডাক্ট থেকে বিভিন্ন রুমে 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 জিনিসটাকে ডিস্ট্রিবিউট করতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে এই জায়গায় কি করতেছে, দেখো এখানে কি আছে? কন্ডেন্সার। কন্ডেন্সার থাকতেছে, এখানে তোমার কন্ডেন্সার থাকতেছে। সো কন্ডেন্সারের কাজটা কি? কন্ডেন্সারের মধ্যে কি আছে? কন্ডেন্সারের আগে কি থাকবে, কন্ডেন্সারের পরে কি হয়? কন্ডেন্সার ঠান্ডা করে আর কি। কন্ডেন্সার ঠান্ডা করতেছে। সরি, উল্টা বললাম। কম্প্রেসর কি করতেছে? তোমার লো প্রেসার ভ্যাপরটাকে হাই প্রেসার ভ্যাপরে কনভার্ট প্রেশার করতেছে। দিচ্ছে, হ্যাঁ। হাই প্রেসার ভ্যাপর এখানে কি হচ্ছে, হাই প্রেসার লিকুইডে কনভার্ট হচ্ছে। Liquid। তাহলে কি সে ল্যাটেন্ট হিটটা কি করতেছে? ছেড়ে দিচ্ছে। ছেড়ে কোথায় দিচ্ছে, ছেড়ে দিচ্ছে? এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। এনভায়রনমেন্টে। এখন এখানে তো আর তুমি এটা তো চিলার এখানে তার এনভায়রনমেন্ট আর বা এয়ার পাবা না। এটাকে কি করতে হবে? এখান থেকে কি করতে হবে, এই হিটটাকে ক্যারি আউট করে নিয়ে যেতে হবে। ক্যারি আউট করার জন্য হয় তোমার এয়ার লাগবে নাহলে ওয়াটার লাগবে। আমরা কি করতেছি এখানে, টোটাল অল ওয়াটার সিস্টেম, কিন্তু এখানে এখানে সবকিছু ঠান্ডা হচ্ছে ওয়াটার দিয়ে, এয়ারে কোনো কাজ নেই, ঠিক আছে? এয়ারে কাজ খালি এদিক দিয়ে এখানে ঢুকতেছে, এয়ার হ্যান্ডলিং ইউনিটের মধ্যে ঢুকতেছে, আর এদিক দিয়ে বের হচ্ছে, আর কোনো কাজ নেই। এখানে ইভাপোরেটর এই এয়ার হ্যান্ডলিং ইউনিটে যে হট ওয়াটারটাকে আমি কুল করতেছি, কিন্তু ইভাপোরেটর ওই হিটটাকে টেনে নিচ্ছে, তার মাধ্যমে কিন্তু কুল করতেছে। ইভাপোরেটর যদি এই হট ওয়াটার ফ্রম এইচইউ এর মধ্যে থেকে হিটটাকে টেনে নেয়, তাহলে এই জায়গায় কি হয়ে যাচ্ছে, কোল্ড ওয়াটার টু এইচইউ হয়ে যাবে, ঠিক আছে? এইচইউ কিন্তু একটু অংশটাকে আমরা এইচইউ বলতেছি। তাহলে কন্ডেন্সারের মধ্যে যে হিটটা, সেই হিটটাকে কে অ্যাবজর্ব করবে? এর মধ্যে দিয়ে আরেকটা পাইপলাইন থাকবে, সেটার মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করবে। সে ওয়াটারটা কি করবে, তোমার হচ্ছে হলো কন্ডেন্সারের মধ্যে দিয়ে ফ্লো করতেছে, সেখান থেকে হিটটাকে ক্যারি আউট করে এটা চলে যাচ্ছে হলো কুলিং টাওয়ারে। তোমরা একটা কুলিং টাওয়ারে একটা সেটআপ দেখছিল না ইয়েতে, থার্মোডাইনামিক্স ল্যাবে? দেখছিল থার্মোডাইনামিক্স ল্যাবে? তোমাদের কুলিং টাওয়ারে একটা প্যাকেজের মতো একটা ইউনিট দেখাইছিল, যে এখান থেকে কিভাবে তোমার হট ওয়াটারটাকে আমরা কুল ওয়াটার হিসেবে জাস্ট কন্ডেন্সারের মধ্যে আবার রিফ্লো করতেছি, ঠিক আছে? সো সে হট ওয়াটারটা যেহেতু তোমার কন্ডেন্সারের কাছ থেকে হিটটাকে অ্যাবসর্ব করলো, সেটাকে তোমাকে আগে ঠান্ডা করে দেন আবার কন্ডেন্সারের মধ্যে দিয়ে পাস করতে হবে। এটা ঠান্ডা না হলে তো আর কন্ডেন্সার থেকে হিট অ্যাবসর্ব করবে না। এই জিনিসটা কিন্তু সাইক্লিক অর্ডারে চলতে থাকে। উপরে তার মানে এখানে একটা সাইকেল, এখানে একটা সাইকেল, এখানে এখানে দুইটা সাইকেল, আর এখানে তিনটা সাইকেল। টোটাল তিনটা সাইকেলে কিন্তু সামেশন কিন্তু এই সেন্ট্রাল চিলার টাইপ সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম, ঠিক আছে? সো প্রত্যেকটা একটার উপর কিন্তু ডিপেন্ডেন্ট। খেয়াল করে দেখো,
এই টোটাল ইউনিটটাকে আমরা চিলার ইউনিট বলছি। এই কুলিং টাওয়ারটা তোমার হচ্ছিল রুফটপের দিকে থাকে, আর এটা হচ্ছে এয়ার হ্যান্ডলিং ইউনিট, এবং সেখান থেকে কিন্তু কোল্ড এয়ারটা তোমার ডাক্টিং এর মাধ্যমে তোমার বিভিন্ন রুমে রুমে আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি। এখন বলো এই ডায়াগ্রাম নিয়ে কারো কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা? তোমরা ডায়াগ্রামটা নিজেরা আগে হচ্ছে ফ্রেশ একটা পেজে নিয়ে ডায়াগ্রামের মধ্যে যা যা জিনিস আছে নিজেরা আঁকবা, লিখবা, প্রত্যেকটা জিনিস লিখবা। লিখলে দেখবা যে তোমার অর্ধেক পড়া হয়ে গেছে বা অর্ধেক জিনিস বোঝা হয়ে গেছে। তুমি নিজে মাথা মারে কাজ করবা, এবং আগে ছবি আঁকবা। ছবি আঁকার পরে কি করবা, তোমাদের যে রেফ্রিজারেশন যে বেসিক যে সাইকেলটা আছে, বেসিক যে সাইকেলটা যে ছিল কম্প্রেসর, কন্ডেন্সার, ইভাপোরেটর এন্ড এক্সপানশন ভালভ, সেই ডায়াগ্রামটা তুমি ভালো করে দেখবা। ডায়াগ্রামটা দেখে এটা কাজটা কি ছিল। তুমি যদি রেফ্রিজারেশন সাইকেলটা যদি না ভালো করে বুঝো, তোমাকে এটা আমার পড়ায় লাভ নেই। এটা জাস্ট পড়ানো, তুমি যখনই যে কোনো অর্গানাইজেশনে কাজ করবা সেখানে সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম থাকবে। সো সেটা তুমি আউটপুটটা খালি দেখতেছো, কিন্তু এখানে যে ইনপুটটা কোথা থেকে হচ্ছে সেটা তুমি জানো না। তুমি কিন্তু জাস্ট সেন্ট্রাল এসিটা তুমি সব জায়গায়, একটা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যাও, তুমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যাও, তুমি ইয়েতে যাও, এই বসুন্ধরা তুমি ইয়েতে সেটা কি বলে স্টার সিনেপ্লেক্স থিয়েটারে যাও, তুমি কিন্তু ওখানে যা দেখবা যে সেখানে ডাক্টের মাধ্যমে কিন্তু কোল্ড এয়ারটা তোমার তোমার কাছে পাস করা হচ্ছে। তার মানে কি তার বাইরে কি একটা স্প্লিট এসি লাগানো থাকে? অবভিয়াসলি না, সেটা কিন্তু সেন্ট্রালি কিন্তু কানেক্টেড, একটা সেন্ট্রাল সিস্টেম থেকে কিন্তু এয়ারটাকে পাস করা হচ্ছে। এবং এখানে কিন্তু হাই ক্যাপাসিটি ফ্যান, এটা কিন্তু নর্মাল ফ্যান না, কিন্তু এইচ ফ্যান কিন্তু নর্মাল ফ্যান না, মানে হাই ফ্লো রেটেড ফ্যান। তুমি যদি প্রেসার না বিল্ড করে পাঠাও, তাহলে কিন্তু ওই তোমার ডাক্টের মধ্যে দিয়ে ওই লস হইতে হইতে ফ্রিকশনাল লস, ডাক্টের মধ্যে দিয়ে যখন কোল্ড এয়ারটা যায়, তখন কিন্তু ডাক্টের ম্যাটেরিয়াল বা ডাক্টের সার্ফেসের উপর এয়ারটা যখন পাস করে, তখন কিন্তু বিভিন্ন টাইপের ফ্রিকশনাল লস, বিভিন্ন জয়েন্ট লস হয়, বিভিন্ন টাইপের লস হয়। তো লসের মধ্যে দিয়ে প্রেসার কমতে 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 তোমার কাছে যখন এয়ারটা আসবে, তখন প্রেসার থাকবে 10 ভাগের 1 ভাগও থাকবে না। ঠিক আছে? সো তোমার ডাক্টের মধ্যে লসটাকে আমাকে কমাইতে হবে, সারফেসে লসটাও কমাইতে হবে, সাথে সাথে তোমার ফ্যানের এই ফ্যানের আর্পিং কিন্তু অনেক বেশি থাকবে এই এইচইউ এয়ার হ্যান্ডলিং ইউনিটে। সো যাতে করে হাই প্রেসারাইজড এয়ারটা যাতে ফ্লো করতে পারে। বুঝতে পারছো? সো এই সেটআপটা তোমরা আঁকো, আঁকার পরে দেন হচ্ছে তোমরা রেফ্রিজারেশন সাইকেলটা ওই অ্যাসাইনমেন্ট আবার দেখবা যে এখানে কিভাবে জিনিসটা ইভাপোরেটর কিভাবে কাজ করতেছিল, কন্ডেন্সার কিভাবে কাজ করতেছিল। তাহলে তুমি কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবা। ঠিক আছে? তো কারো কোনো কোশ্চেন আছে? কারো যদি এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে যে স্যার আমি ডায়াগ্রামটা বুঝি নাই, বা তোমরা আগে নিজেরা একটু দেখো, দেখার পর যদি প্রবলেম থাকে দেন রবিবার আমার সাথে ডিসকাস করবো। রবিবার তোমাদের তো ক্লাস আছে, ঠিক আছে? সো এটা নিয়ে আমার সাথে ডিসকাস করবো। কারো যদি পার্সোনাল প্রবলেম থাকে আর গ্রুপ অফ পিপল সমস্যা থাকে, একসাথে আসবে, আমি তখন আবার বোঝাই দিবো। তোমরা আগে নিজেরা ডায়াগ্রামটা নিজেরা আঁকা প্র্যাকটিস করো, একটু কাজ করো, তাহলেই অনেক কাজ হয়ে যাবে। এটা ডায়াগ্রাম না আঁকলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তোমাদের মনে কনফিউশন আসতে পারে যে স্যার কুলিং টাওয়ারটা কিভাবে কাজ করে। হ্যাঁ, কুলিং টাওয়ার কিভাবে কাজ করে, যদি কারো মনে দিয়ে কনফিউশন আছে, আমি জাস্ট তোমাদের থার্মো ল্যাবে নিয়ে যাবো, দেন আমি কুলিং টাওয়ার কিভাবে ফাংশন করে সেই জিনিসটা ওখানে দেখাবো। আর যদি মনে হয় যে স্যার এই পুরোটা বুঝছি, কিন্তু কুলিং টাওয়ার কিভাবে কাজটা করতেছে আমার একটু দেখা দরকার, বা সবারই যদি দেখা প্রয়োজন মনে হয়, তাহলে সবাইকে আমি কুলিং টাওয়ার দেখাবো। ওই তোমার থার্মো ল্যাবে কিন্তু একটা কুলিং টাওয়ারের এক্সপেরিমেন্ট আছে, সেটা বুঝলে তাহলে তোমাদের এই কনসেপ্টও ক্লিয়ার হয়ে যাবে। তো কেউ কিছু বলবা? কুলিং টাওয়ার নিয়েই প্রশ্ন করতাম যে আসলে কাজটা কিভাবে করে। হ্যাঁ, এই তো কুলিং টাওয়ার নিয়ে আমি জানি যে এখানে তোমাদের মোটামুটি এই জায়গাটা বুঝবা, আহ রেফ্রিজারেশনের ভ্যাপর কম্প্রেশন রেফ্রিজারেশন সাইকেলটা বুঝবা, আর কুলিং টাওয়ারটা নিয়ে বুঝবা না। কুলিং টাওয়ার মধ্যে যে আসলে যাচ্ছেটা কি সেটাকে দেখো। কুলিং টাওয়ার কিছু না, কুলিং টাওয়ার হচ্ছে সিম্পল এরকম একটা প্যাকেজ ইউনিট থাকে। কুলিং টাওয়ারের মধ্যে দিয়ে তোমার হচ্ছে হলো এই যে হট ওয়াটারটা যে পাস হচ্ছে, এই হট ওয়াটারের হিটনেসটা কোত্থেকে আসলো? কন্ডেন্সারের কাছ থেকে আসছে না? ইয়েস স্যার। কন্ডেন্স মনে করো কন্ডেন্সারে এটা হচ্ছে কন্ডেন্সার পাইপ, আর এটা হচ্ছে আরেকটা পাইপ। ঠিক আছে? এই টোটালটা একটা সেটআপের মধ্যে থাকে।
সো এই দুইটা পাইপের মধ্যে কি হচ্ছে মূলত, এর মধ্যে দিয়ে কোল্ড ওয়াটার ঢুকতেছিল, আর এখান দিয়ে কিন্তু তোমার হট রেফ্রিজারেন্ট এদিক দিয়ে বের হচ্ছিল। ঠিক আছে, এদিক দিয়ে হট রেফ্রিজারেন্ট এদিকে যাচ্ছে, আর এদিক দিয়ে কোল্ড ওয়াটারটা যাচ্ছে। সো যখন এই দুইটার মধ্যে কাছাকাছি যখন থাকে, তখন কিন্তু দুইটার মধ্যে কিন্তু এনার্জি ট্রান্সফার হয় বা হিট এক্সচেঞ্জিং হয়। তখন কিন্তু সেই হট ওয়াটারটা এদিক দিয়ে যখন বের হয় তখন কি হয়ে যাচ্ছে, সরি, কোল্ড ওয়াটারটা এদিকে বের হলে কি হয়ে যাচ্ছে, হট ওয়াটারে কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো, হট ওয়াটার ফ্রম কন্ডেন্সার, সেটা পাম্পের মাধ্যমে আমরা কি করি, কুলিং টাওয়ারের চ্যানেলের মধ্যে নিয়ে যাই। কুলিং টাওয়ার কিছু না, একটা প্যাকেজ ইউনিট। কুলিং টাওয়ারের উপরে কি করা হয়, জিনিসটাকে স্প্রে করে জিনিসটাকে ইনজেক্ট করা হয় ওই প্যাকেজের উপর। দেখো যে স্প্রে করে ইনজেক্ট করা হচ্ছে, এবং কুলিং টাওয়ারের নিচে দিয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে কিন্তু এয়ারের একটা চ্যানেল থাকে, সেখান থেকে কিন্তু কোল্ড এয়ারটাকে পাস করা হয়। সেই এয়ারটা কি করে, সেই ওয়াটারটা যখন স্প্রে আকারে ইনজেক্ট করা হয়, প্যাকেজের মধ্যে দিয়ে যায়, বিভিন্ন চ্যানেলের মধ্যে দিয়ে যায়, প্যাকেজটা কিছু না একটা পিনের মতো কাজ করে, ওটাকে ডিস্ট্রিবিউট করে ছড়ায় দেয়। অনেক ওয়াটার থাকে তো, প্যাকেজের মধ্যে দিয়ে যায়, এবং প্যাকেজের নিচ দিয়ে কিন্তু আমরা কোল্ড এয়ার পাস করি বাইরের থেকে ফ্যানের মাধ্যমে। ঠিক আছে, তো সেই এয়ারটা কি করে, ওই ওয়াটারের হিটটাকে আবার অ্যাবজর্ব করে কুলিংটার উপর দিয়ে বের হয়ে চলে যায়। তাহলে ওই ওয়াটারের হিটটাকে অ্যাবজর্ব করলে নিচের সাম্পের মধ্যে কি হয়, কোল্ড ওয়াটার জমা হয় কিন্তু। ঠিক আছে, জমা হলে সেই কোল্ড ওয়াটারটা কি করে, এই যে আবার এই কোল্ড ওয়াটার টু দ্য কন্ডেন্সারের মধ্যে আবার পাস করে। তো তোমরা যদি কুলিং টাওয়ারের মানে মেকানিজমটা দেখতে চাও, ল্যাবে আসো, বা ইউটিউব অনেক টিউটোরিয়াল আছে, তোমরা কুলিং টাওয়ার কিভাবে কাজ করে মানে ভিজুয়ালাইজ করতে পারবা। আর কারো যদি বেশি দেখার ইচ্ছা থাকে, তোমরা ল্যাবে আসো, ল্যাবে তোমাদের কুলিং টাওয়ারের সেট আপটা চালায় দেখানো হয়, কুলিং টাওয়ার মধ্যে অ্যাকচুয়ালি কিভাবে যাচ্ছে। হট ওয়াটারটা উপর দিয়ে আসতেছে, প্যাকেজের মধ্যে দিয়ে প্যাকেজের মধ্যে দিয়ে পাস করা হচ্ছে, এবং নিচ দিয়ে কোল্ড এয়ারটাকে সাপ্লাই করা হচ্ছে। সেই এয়ারটা ওই ওয়াটারের হিটটাকে অ্যাবসর্ব করে অ্যাটমসফিয়ারে রিলিজ হয়ে যাচ্ছে, এয়ারটা বের হয়ে যাচ্ছে। আর ঠান্ডা ওয়াটারটা তোমার নিচের চ্যানেলের মধ্যে বা সাম্পের মধ্যে জমা হচ্ছে, সেখান থেকে পাম্পের মাধ্যমে আমরা ওই আবার সেই কন্ডেন্সারের মধ্যে পাঠাই দিই। তো তোমরা ছবিটা আঁকো, এরপর যদি কারো প্রবলেম থাকে নেক্সট দিন আমাকে ক্লাসে করবে। ঠিক আছে, আর Yes, sir. কেউ কিছু বলবা? না বললে আমি ক্লাসটা এখানে শেষ করে, তোমাদের সমস্ত ক্লাস টাইম শেষ। তো স্যার অ্যাটেন্ডেন্স হ্যাঁ বলো। স্যার অ্যাটেন্ডেন্স কি চ্যাট বক্স থেকে নেবেন? হ্যাঁ, চ্যাট বক্সে আমি নিয়ে নেবো, সমস্যা নেই। স্যার আমাদের এনি ক্লাস নিয়ে একটু ফিডব্যাক আছে। হ্যাঁ বলো। স্যার আমাদের এমই ল্যাব গুলোতে মানে অনেক সময় টিচারদের কথা একদমই শোনা যায় না। আচ্ছা, এটাকে মাইক অ্যারেঞ্জ করলে বলতে ভালো হতো। মানে হচ্ছে ল্যাবগুলোতে, জি স্যার। ল্যাবগুলোতে আসলে কি, মানে ল্যাবগুলোতে তোমাদের সাথে যে আমাদের যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটাকে আমরা ফিল করার ট্রাই করতেছি তোমাদের টিউটোরিয়াল ক্লাসের মাধ্যমে। ঠিক আছে, যেমন টিউটোরিয়াল ক্লাসে তোমরা মোটামুটি অনেক জিনিস আমার সাথে কমিউনিকেট করতে পারলা, খুব কমফোর্টেবলি কিন্তু কমিউনিকেট করতে পারলা। সো আমি কিন্তু আজকে ক্লাসটা কিন্তু মূলত ল্যাবের ক্লাসে বাইরে কিছু পড়াচ্ছি না, ল্যাবের ক্লাসের ভিতরে টপিকগুলো নিয়ে কিন্তু ডিসকাস করতেছি। সো ল্যাবের ক্লাসে কিন্তু তোমাদের মূলত, হ্যাঁ ঠিক আছে, ল্যাবের ক্লাসে ওই জায়গার মধ্যে আসলে মাইক অ্যারেঞ্জ করাটা খুবই ডিফিকাল্ট কিন্তু, মানে মানে যে তোমাদের ল্যাব ডেমনস্ট্রেট হচ্ছে, তোমরা জিনিসগুলো কি যখন বুঝবা না তার কাছে আবার কোশ্চেন করবা যে এই জিনিসটা কি। মানে ল্যাবের এনভায়রনমেন্টটা কিন্তু এরকম, ল্যাবে কিন্তু এবার মাইক দিয়ে কিন্তু বোঝায় না। ঠিক আছে, সো সে শব্দ হয়তো শুনো না, ফ্যানের কারণে হয়তো, বা অন্য কোনো কারণে শুনো না, বা রুমের সাইজের কারণে কথা হয়তো তোমার কান ফ্রিকোয়েন্সি, তোমার কান মাস্কের জন্য শোনা যায় না। মাস্কের জন্য মূলত কিন্তু বেশি প্রবলেমটা হচ্ছে। ঠিক আছে, একটা বেশি দুইটা মার্কস বা ডাবল মার্কস করলে কিন্তু, মানে সিঙ্গেল মার্কস করলে অনেক সময় কথা মানে লাউডনেস অর্ধেক হয়ে যায়। ঠিক আছে, সো সেক্ষেত্রে তোমরা জাস্ট মানে ল্যাবের মধ্যে আসলে মাইকটা অ্যারেঞ্জ করাটা খুব ডিফিকাল্ট হয়। ঠিক আছে, সো কোনো কিছু না বুঝলে, তোমার তো টাইম আছে ওখানে, তো তোমাকে 3 ঘন্টা টাইম দেওয়া হয়েছে বা 2 ঘন্টা টাইম দেওয়া হয়েছে, তো তোমার কাজ কিন্তু মোটামুটি 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে। শেষ হওয়ার পর যদি তুমি না বুঝো, দেন তুমি কি করবা, তাকে যে আবার কোশ্চেন করবা, আমি আছে আমাকে কোশ্চেন করবো, এইভাবে বোঝার চেষ্টা করবো। ঠিক আছে, ওকে, আর একটা কথা ছিল স্যার, বলো। স্যার রেকর্ডিং গুলো কি দেওয়া সম্ভব? রেকর্ডিং গুলো তোমাদেরকে আগের ক্লাসে রেকর্ডিং দেয় নাই? না স্যার। আচ্ছা, আমি ওদের সাথে কথা বলবো, কথা বলে রেকর্ডিং গুলো দিয়ে দিবো, বাট তোমার ক্লাস করবা, ক্লাস করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, রেকর্ডিং এ ভরসা থাকলে আসলে, তোমরা তো লেভেল 1, তোমাদের আসলে অ্যাটেন্ডেন্সটা কি চ্যাটে লিখবো? হ্যাঁ চ্যাট বক্সে লিখে দাও। ঠিক আছে?
আচ্ছা স্যার একটু টাইম দেন স্যার তাহলে ঠিক আছে, তোমরা চ্যাট বক্সে লিখছো, আমি সাথে সাথে কিন্তু ইয়ে তো দেখবো হচ্ছে জুমের ওয়েবসাইটে কিন্তু তোমাদের কে কতক্ষণ ছিলা এই ক্লাসে বোঝা যায়, কিন্তু কেউ 10 মিনিট থাকলে 10 মিনিটে দেখাবে, কেউ পুরা ক্লাস থাকলে পুরা ক্লাসের টাইম দেখাবে। তো লাস্ট মোমেন্টে এসে কেউ যদি রোল লেখার চেষ্টা করো লাভ নেই, বুঝতে পারছো? জি স্যার। ঠিক আছে, আমি তাহলে মিটিংটা এন্ড করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।